স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৭১ টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এই ৭১ টিভির জয় বাংলা করেন না, এখন ফল পাইতেছেন। দেখেছেন তো, বিড়াল মারতে হয় প্রথম রাতেই। তারপর ৫ই ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার চালাইলাম, সেদিনও জয় বাংলা করতে পারতেন। এরপরে যেন মিস্টেক না হয়। আর হ্যাঁ, দিল্লি স্টার আর পন্দের আলো মনে থাকবে তো, আকেলমনকে ইশারায় কাঁপি। রাজশাহীতে একটা মজার কথা আছে, ওরা কয় মামুর বুড়া জানে না কাকে লাড়তে কাকে লাড়েছে। আমরা গান গাইতাম ওই ছাত্র জীবনে, মামুর বুঠারে কাকে লাড়তে কাকে লাড়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির ক্ষমতা লাভের যে সম্ভাবনা, এটা যত প্রকট ছিল, যত সহজ মনে হতো, এবং যেভাবে বিএনপির কোটি কোটি নেতাকর্মী আশায় বুক বেঁধেছিল আগস্ট সেপ্টেম্বর মাসে, সেটি ক্রমশ ফিকে হতে শুরু করেছে। দেশেও অনেক রকম জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, জনগণের মধ্যে এবং একই সঙ্গে সরকারের সঙ্গে। আবার বিদেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে কূটনৈতিক অঙ্গনে, এবং বাংলাদেশ নিয়ে ইদানিংকালে পশ্চিমারা যে আতঙ্ক অনুভব করছে। আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি, অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৭১ টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এই ৭১ টিভির জয় বাংলা করেন না, এখন ফল পাইতেছেন। দেখেছেন তো, বিড়াল মারতে হয় প্রথম রাতেই। তারপর ৫ই ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার চালাইলাম, সেদিনও জয় বাংলা করতে পারতেন। এরপরে যেন মিস্টেক না হয়। আর হ্যাঁ, দিল্লি স্টার আর পন্দের আলো মনে থাকবে তো, আকেলমনকে ইশারায় কাঁপি। রাজশাহীতে একটা মজার কথা আছে, ওরা কয় মামুর বুড়া জানে না কাকে লাড়তে কাকে লাড়েছে। আমরা গান গাইতাম ওই ছাত্র জীবনে, মামুর বুঠারে কাকে লাড়তে কাকে লাড়েছে। দাউদ হায়দার মুজিবের আমলে মহানবীর নিয়ে একটা কুৎসিত কবিতা লিখেছিল, সারা দেশ ফুঁসে উঠেছিল। দাউদ হায়দারকে দেশ ছাড়তে হয়। রাজশাহীর মাদ্রাসা মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ হচ্ছে। তো বক্তা করছে, দাউদ তুমি কাকে লাড়তে কাকে লাড়েছো, তোমার চাম খিচে নিবো মামুর বুটা। তো মোস্তফা কামাল, তোমার কুরকুরায় না, এক পিনাকি ধরলে পাবলিকে কয় জয় বাংলা হয়ে যায়। আর তুমি মিয়া পুষকে একটা ৪ ফুটি পিনাকি ইলিয়াস কনক সারোয়ার গুরু মানুষে মাহমুদুর রহমানকে লাড়তে গেছো, তোমার চাম খিচে নিবো মামুর বেটা খারাপ। তো মোস্তফা কামাল কে, আসে না দেখি। মোস্তফা কামাল একসময় লবণ ব্যস্ত, সে একটা ন্যারেটিভ তৈরি করেছে যে নিছক কঠোর পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে, গপ্প তৈরি করেছে। কিন্তু সত্য ঘটনা হইতেছে সে একটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। শেখ হাসিনার সাথে আত্মীয়তা কইরা, ব্যাংক লুট কইরা, ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। আর এই গত ১৬ বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে। সে আওয়ামী লীগের অন্যতম প্রধান চাঁদাদাতা ছিল। তার রাজত্ব তৈরি হয় ২০০৮ থেকে ২০২৪ সালে। কেমনে একটু বুঝে দেখি। ২০০৮ সালের আগে এই মোস্তফারে কেউ চিনত না। শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ, ২০০৮ সাল পর্যন্ত তার 10টা কোম্পানিও ছিল না, যা ছিল টুকটাক ব্যবসা। তার বেশিরভাগই দেউলিয়া। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। ২০২৪ সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ৫৪টা ফ্যাক্টরি, ১১৫টা কোম্পানি নামে বেনামে তৈরি করে। আপনি উইকিপিডিয়াতে যেয়ে দেখবেন ২০০৮ সালের আগে তার কি ছিল, কিছুই না। সে তার ৫০ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে, অথচ তার প্রথম ফ্যাক্টরি করে ১৯৯১ সালে, মেঘনা ভেজিটেবল। আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণায় এবং কল্যাণে সে নিজেই স্বীকার করেছে। শুনেন,
5 বছরের মধ্যে এতগুলো শিল্প, এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ, ওনার অনুপ্রেরণা এবং ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি। তো সে কিভাবে চান্দা দিত না দেখি দুই একটা। হ্যাঁ, ধানমন্ডি 32 নম্বরে মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে 50 কোটি টাকা দিছিল সে। তারপর সূচনা ফাউন্ডেশন, আজ হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠান, ওইটার জন্য সে তার ডোনেশন দিছে, দেখেছেন? তো 50 কোটি টাকা তো মায়ের ভোগে চলে গেছে, বুলডোজার চালে সাফা করে দিচ্ছি। খালি ওই 71 টিভি তার ছাপা করা হয়নি, তাই এত ফাল পারিচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করেছে। আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে ওবায়দুল কাদের। বিভিন্ন জনকে ঘুষ দিছে, ব্যক্তিগতভাবে ব্যাংক পরিচালক, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে, সম্পত্তি দিছে, এই সমস্ত উপর দিছে। আমাদের কাছে প্রমাণ আছে। কারে সে ঘুষ দেয় না? আর্মিকে, সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক, পুলিশ। আর এর সাথে জিগরি দোস্তি ছিল বেনজির। বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেনজিরের সাথে ছবি দেখবেন তার। আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর 10টারও বেশি কোম্পানি গড়ে তোলে। তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী পরিষদের উপদেষ্টা। এই ধরনের অনুষ্ঠান সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা, নয়তো তার মন্ত্রী, নয়তো তার উপদেষ্টা। আর এই মামলা করাটা তার অভ্যাস। যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাকে মামলা দিয়ে সে থামায় দেয়। এই যে ধরেন 2014 সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল, আর মোস্তফা মামলা করে থামায় দেয়। তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না, টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে। তারপর ধরেন সেনাবাহিনীর এগেইনস্টে 4টা মামলা করেছিল, সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মিকে। এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয়, তার জন্য সে মামলা করে। সবাই এখন অলিগার্ড বলতে সালমান এফ রহমান বোঝে, এস আলম বোঝে, সামিক বোঝে, নাসা গ্রুপ বোঝে। এই তার চেয়ে বড়, এই মেঘনা গ্রুপ তার চেয়ে বড়। সামেসি কোনো বাণিজ্য চালায় যাচ্ছে। শুধু তাই না, আবার ফোসফোস করে সবল মারে আমাদেরকে। সে পলিটিক্যাল পার্টিগুলোকে টাকা ঢুকে দিচ্ছে। সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায়, তার মাইয়ার বিয়াতে যায়। আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি। এই যে প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টারাও গেছে, আমি তো দেখে হতবাক, কে না। আবার তার মাইয়া জামাই মার্চ ফর গাজার মিছিলেও ঢুকিছে আন্দালি পার্থের সাথে। অবশ্য সে আন্দালি পার্থের আত্মীয়, অনেক আগে থেকেই পার্থের সাথে সম্পর্ক। এই প্রসঙ্গে পরে আসতেছি। তারপরে তাহের ভাই দেখেন, মাইয়ার বিয়া কথিত আছে, তাহের ভাই আর পার্থ এই দুইজনে প্রোটেকশন দেয় তাদের মেঘনা গ্রুপকে। আর বিএনপি তো আছে, ওটা আমরা দেখেছি। আমাদের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা তার মায়ের বিয়াতে যায়। শুধু তাই না, আমাদের ব্যারিস্টার ফুয়াদ, এমনকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে। ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরিয়ানি খান নাই আগে? এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়া বিয়া যাওয়া লাগে। আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে? সরি, আপনারা পারবেন না। আপনারা কেউ কিছু করতে পারবেন না। লিখে রাখতে পারেন, বিরিয়ানির লোক সামলাতে পারেন না। কুমিল্লায় যখন বিপ্লবী ছাত্র জনতার বাড়ির 5ই আগস্টে যায় হামলা করতে, তখন এই লোক নিজেকে জামাত পরিচয় দেয়। কথিত আছে জামাতের তাহের ভাই এটা পাঠাইছিল। শুনেন, সে তারে প্রোটেক্ট করেছে। দেখেন কার কার নাম বলে। এই কনকপথে মুস্তফা কামালের জন্ম হয়েছে। এই কনকপথে রাজনৈতিক বিশ্ববিদ্যালয় কলেজ, এই কনকপথে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ অসংখ্য প্রতিষ্ঠানের জন্ম এই কনকপথে দিয়েছেন। এই মুস্তফা কামালের জন্ম হওয়ায় আজকে আমরা গর্ববোধ করি। সেই ঐতিহাসিক এই কনকপথকে আমাদেরকে রক্ষা করতে হবে। কোনো পান ছুড়ে যাওয়া যাবে না, কারো বাড়িঘরে হামলা করা যাবে না। আমাদের আমির জামাত নির্দেশনা দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্দেশনা দিয়েছেন, জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্দেশনা দিয়েছেন, কোটা আন্দোলনের সমন্বয়করা নির্দেশনা দিয়েছেন, তারেক রহমানও নির্দেশনা দিয়েছেন। সকল নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা সেই মদিনা বিজয়ের যে সনদ, সেটা যদি মনে থাকে তাহলে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমা করে দিলাম। আর এখন সে কিভাবে তার অতীত ক্লিন করেছে জানেন? হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটোর প্রমাণ সে মুছে ফেলতেছে। আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যান, তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গৌরব প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে। যে কিভাবে সে তথাকথিত সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়িক টাইকুন হয়ে উঠছে। কষ্টার্জিত সাফল্যের কথা কইছে, যেখানে 2008 সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র 5 থেকে 6টা কোম্পানি ছিল। হাসিনা ক্ষমতা আসার পর থেকে 16,000 কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে।
এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে, লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে, হাসিনার সমস্ত অপরাধে সাহায্য করছে, তার কালচারাল ন্যারেটিভ তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে। একদিনে 9টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে। চিন্তা করেছেন কি পরিমাণে টাকা কামাইছে এই সময়ের মধ্যে। দেখেন, শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা। একই দিনে এই গ্রুপের 9টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সে কিন্তু লুকায় নাই যে হাসিনা তারা সাহায্য করেছে। শোনেন, আবার শোনেন। 5 বছরের মধ্যে এতগুলো শিল্প, এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ, ওনার অনুপ্রেরণা এবং ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে 16,000 কোটি টাকা ব্যাংক লোন তো তেমন কিছু না, কিন্তু এই মাফিয়া মোস্তফার আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া। সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয়। কোন কাঁচামাল আনতে যদি 10 টাকা লাগে, সে ওইটা সরকারকে ট্যাক্স না দিয়া আন্ডার ইনভয়েসিং করিয়া অনেক কম মূল্য দেখায় আনে। তার বিপরীতে সরকারের যে ন্যায্য ট্যাক্স সেইটা সে জমা দেয় না। এর ফলে রাষ্ট্র লক্ষ কোটি টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হয়েছে। এই টাকা দিয়ে সে আওয়ামী লীগ পালতো। একটা উদাহরণ দিই, ওবায়দুল কাদের যখন গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে একটা হাসপাতালে ভর্তি হয়, টাকা দিছিল কে? এই মাফিয়া মুস্তাফিজ সেখানে নিজেও গেছিল চিকিৎসার জন্য, 4.5 কোটি টাকা দিয়েছিল। 2024 সালে ডামি নির্বাচনের আগে হাসিনার সাথে বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছিলাম স্মার্ট বাংলাদেশের দিকে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার জন্য, ফ্যাসিস্ট হাসিনাকে আবার ক্ষমতা আনার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। শুনেন, গত 14 বছরে অর্থনৈতিক অগ্রযাত্রার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা সহ সকল সামাজিক সুযোগেও বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। উন্নয়নের এই পথ ধরে 2041 সালের মধ্যে আমাদের সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চায়। এই উচ্চবিলাসী লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। সামনের পথটুকু আমরা তার দিক নির্দেশনায় পাড়ি দিতে চাই। মহান আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের সহায় হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সে হাসিনার পরিবারের সাথে একটা পারিবারিক সম্পর্ক গড়ে তুলছে। কিভাবে? আসেন একটু দেখি। প্রাচীন আমলে রাজারা পোলা মাইয়া বিয়া দিয়া তার সাম্রাজ্যের প্রভাব বাড়াইত। মোস্তফা কামাল একই কাজ করেছে। তার মেয়ে তানজিমা মোস্তফাকে হাসিনার ফুফাতো বোন শেখ রেবা রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়ে দেয়, আন্দালিক পার্থর ছোট ভাই। এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা, শেখ হেলাল, শেখ রেহানা, শেখ সেলিম, ফজলে নূর তাপস, পরশ এদের সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তোলে। এদের পরশের সাথে সে 2013 সালে মধুমতি ব্যাংক খোলে। আরো ঘনিষ্ঠতা বাড়ে। শেখ পরিবার থেকে জামাইকে, যে ওয়াসিকুর রহমান মেঘনা গ্রুপের পরিচালক না করলেও তাকে ইন্স্যুরেন্স কোম্পানি, শিপিং কোম্পানি, সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানিয়েছে। বিয়ের ভিডিও দেখবেন, একটু এডিটর সাহেব একটু দেখে দেন না, সেনা বেড়া অনেক হাউস করিছে, দেখে দেন না। মোস্তফা তার মেয়ে তানজিমা মোস্তফা এবং ছেলে তানভীর মোস্তফা 2013 সালে শেখ ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংকের বোর্ডে পরিচালক হিসেবে দিয়ে মধুমতি ব্যাংক করল।
এই মধ্যবর্তী ব্যাংক দিয়ে হাসিনার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। নিয়মিত নানাভাবে হাসিনাকে চান্দাও দিয়ে গেছে, দেখেছেন? ব্যাংক কলে চলে না, গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না, আর চান্দা দিয়ে গেছে হাসিনা। আবার মজার জিনিস দেখে, এই মধুমতি ব্যাংকের কাঁচা খোলা প্রমোশন করে গেছে পন্দের আলো। তারা নাকি খুব সুশাসন করে চালিয়েছে ব্যাংকটা, দেখেছেন? এটা সে মানে দেখান না কি লিখিছে, দেখেছেন? লিখিছে কর্পোরেট সুশাসন বজায় রেখে 6 বছর ধরে ব্যবসা করে যাচ্ছে, দেখেন, দেখেছেন? তো মতি মিয়া ব্যাংকটার হোগা মারা সারা হইলো কেন এত কর্পোরেট সুশাসন থাকলে? দেখেছেন তো সব রসুনের গোয়া কিভাবে এক জায়গায়। তারপরে ফাইনালি এই যে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে, এটা মেঘনা গ্রুপের কারসাজি। এই চাপ দিয়ে দাম বাড়াইছে সরকার, এই হারামজাদা চাপ দিয়ে দাম বাড়াইছে। আমি কইছিলাম না মেঘনার মধ্যে চুবামু, ওকে আসলে মেঘনার মধ্যে চুবানো লাগবে। আর ফাইনালি তার 72 টিভি আছে, তাই না? আজেন 72 টিভি নিয়ে একটু দেখি 72 টিভিটা সে কেমনে সামলাইছে, কেমনে সেটা ধ্বংসের হাত থেকে রক্ষা করছে, কেমনে জয় বাংলা হওয়া থেকে রক্ষা করছে। এই 72 টিভিটা হাসিনা ন্যারেটিভ তৈরি করেছে সবসময়। এরা 5ই মে হেফাজত গণহত্যার পটভূমি তৈরি করেছে, মামলা হয়েছে বলে এর নামে, দেখেছেন? এই খুনি হাসিনা আর শেখ মুজিবের তোষামত করার জন্য এই নিউজ চ্যানেলটা সারাক্ষণ এটা কাজ করে গেছে। এমনকি 2024-এর জুলাই বিপ্লবের সময় 71 টেলিভিশন মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াইছিল। জুলাই বিপ্লবের সময় 71 টিভি ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ লাগাইছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশে জঙ্গিবাদ চরম রূপ নিয়েছিল। এবার শিক্ষার্থীদের আন্দোলনকে আশ্রয় করে লন্ডন থেকে আসা নির্দেশে জামাত শিবির ও বিএনপি নাশকতায় লিপ্ত হয়। আর এর সিও ছিল মোজাবাবু, যার বউ এমপি ছিল আওয়ামী লীগের। সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়। আর মোস্তফা আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে, হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে। 71 টিভির অপকর্মের লিস্টই তো আনলিমিটেড। হাসিনাকে তোষামত করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করতো, নাম হইতেছে হাসিনা প্রতিদিন, দেখি স্যার? 30 এপ্রিল 1986 তেজগাঁওয়ের এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও 8 দলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন, ক্ষমতা দখলের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। সামরিক শাসন চিরতরে অবসান হোক, আমরা তাই চাই। এই মোস্তফার ডাইন হাত ছিল এই কুখ্যাত মোজাবাবু। আজ এনাকে তেল মারাই তার মুখ কাটছিল, এবং এই মোজা মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকতো। এমনকি তার এক মেয়ের বিয়েতে এই যে তাসনিম মোস্তফা, তার উকিল বাপু ওই মোজা মারল। এর আর এক দুর্বৃত্তের সাথে সম্পর্ক আছে। কে সেই দুর্বৃত্ত দেখি আসেন। এই মোস্তফা তার একমাত্র ছেলেকে তানভীর মোস্তফাকে বিয়ে দিছে মাহতাবুর রহমানের সুগন্ধি কোম্পানি হারমাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর মেয়ের সাথে। মাহতাবুর রহমান হইল আর এক দুর্নীতিবাজ মাফিয়া, অশিক্ষিত। এই মোস্তফা মাহতাবুর রহমানের সহায়তায় কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে। এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে, এই মাহতাবুর আর মোস্তফা, যেন খুনি হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসে। সারা দেশে যে মিছিল হচ্ছে না, এটা করছে, অশান্তি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সব এগুলো করছে এরা, টাকা এসেছে এদের কাছে। এই $1 মিলিয়ন বিয়ের অনুষ্ঠান সারা বাংলাদেশে জাতীয় সংবাদে প্রচারিত হয়েছিল, দেখছেন? গেল 4 দিন ধরে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিয়ের অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যের স্বনামধন্য ব্যবসায়ী আল হারামাইন গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের মেয়ে সামিয়া রহমান এবং বাংলাদেশের মেঘনা গ্রুপের চেয়ারম্যান মুস্তাফা কামালের ছেলে তানভীর আহমেদের বিয়ের অনুষ্ঠান মূলত এই আলোচনার জন্ম দিয়েছে। 4 দিন ব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে 17,000 অতিথিকে আপ্যায়ন করা হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর 70টি দেশ থেকে বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী সহ নানা পেশার আমন্ত্রিত অতিথিরা ছুটে আসেন রাজকীয় আয়োজনে। ছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, ব্যাংকার, কূটনীতিক, সাংবাদিক, তারকা খেলোয়াড় সহ নানা পেশার অতিথিরা। আমাদের দেশের দরিদ্র মানুষেরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায়, আর এরা $1 মিলিয়ন পাচার করে, আর সেই $1 মিলিয়ন পাচার কইরা পোলা মাইয়ার বিয়া দেয় হারামজাদা। আর সেই বিয়াতে আওয়ামী লীগের এমন কেউ না উপস্থিত ছিল। এই মাহতাবুর রহমানের অপকর্মে কিছু নথি দেখান, এডিটর সাহেব দেখান না। এই মাহতাবুর কিন্তু জুলাই বিপ্লব খুনের আসামি, দেশ থেকে পালায় আছে। দুবাইয়ে যারা আওয়ামী লীগের লেসপেন্সার পলাইছে, তাদের পুনর্বাসন, তাদের টাকা পাচারের হোতা ছিল এই মালটা।
জুলাই গণহত্যার সময় যাত্রাবাড়িতে গণহত্যার জন্য মাহতাবুরের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছিল। মোস্তফার মতোই মিডিয়ার উপরে তার ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে খুব কম সংবাদ মাধ্যমে এই খবরটা প্রচার করছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হাসিনা ভারতে পালায় যাওয়ার পরে কথিত আছে মাহতাবুর এবং মোস্তফা এই ওকা কাউয়া 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 এই যে কাউয়া দেন দেন কাউয়া সাউন্ড দেন আরো জোরে দেন আছে। এই কাউয়ারে আশ্রয় দিছিল তার 300 কোটি টাকার বাড়িতে, তারপরে সময় ভিসা ইন্ডিয়া পার করে দেয়। যদিও এই বিষয়ে কিছু খবর মিডিয়াতে আসছিল, মোস্তফার মাহতাবুরের ইন্ডিয়া কানেকশন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোর উপর প্রভাবের কারণে কোনো তদন্ত করা হয়নি। ওবায়দুল মাহতাবুরের বাসভবনে লুকায় থাকার বিষয়টা কয়েকটা সংবাদ কভারেজ দেখান নাই রিতেশ সাহেব একটু? বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। সিলেটের মেজরটিলা পূরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল 300 কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন। বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপনে ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। আর এই মেঘনা গ্রুপ বিলিয়ন বিলিয়ন ডলারের কর ফাঁকি দিছে কেমনে? আসেন, মোস্তফার মেঘনা গ্রুপের অর্থ পাচারের তদন্ত শুরু করেছে দুদক আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মোস্তফা কামাল 1 লাখ কোটি টাকা আত্মসাৎ করছে বলে দাবি করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। এমন গুরুত্বপূর্ণ প্রমাণ আছে যে আন্ডার ইনভয়েসিং করে আমদানির মাধ্যমে বিদেশে 40,000 কোটি টাকা পাচার করছে। জাল কভার নোট ব্যবহার করে বীমা কোম্পানি থেকে তহবিল চুরি করেছে এবং ব্যাংকের কমিশন এবং ডিউটি অপব্যবহার করেছে। আবার দেখেন তার টিস্যু কোম্পানি থেকে আগুন লাগিছে, আগুন লেগে নাকি 1000 কোটি টাকা গেছে। একটা টিস্যু কোম্পানির 1000 কোটি টাকার টিস্যু থাকে নাকি? আরামজাদা। দেখেন নারায়ণগঞ্জে প্রায় 5 ঘন্টার আগুনে পড়ল মেঘনা গ্রুপের টিস্যু কারখানার গোডাউন। এতে 1000 কোটি টাকা ক্ষতির শঙ্কা করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আরে 16,000 কোটি টাকা ব্যাংক ঋণ না জিন্দেগি ফেরত দিবি না। 2014 সালে দুদক কোটি কোটি ডলারের কর ফাঁকির বিরুদ্ধে তদন্ত শুরু করে, তারপরেও হাসিনার নির্দেশে সেটা বন্ধ হয়ে যায়। এই অপকর্মে তাকে সাহায্য করেছে সেন্ট্রাল ব্যাংক এনআরবি এবং এখনো সহযোগিতা করে দিচ্ছে। সরকারকে কোনো পেমেন্ট করে নেই গত 16 বছর, এমনকি গ্যাস বিল দেয়নি। 900 কোটি টাকার গ্যাস বিল বাকি আছে, তারপরে লাইন কাটা পড়েনি। কি চেতনার টান! আর আমাদের অর্থমন্ত্রী বিরিয়ানি খাইতে যায়, বুড়া বয়সে তো খাইয়েও মজা পাইবেন না ভাই। আর কি করে? সিন্ডিকেট ব্যবসা। হাসিনার শাসন আমলে সিন্ডিকেট ব্যবসা চালু হয়। এই যে ভোজ্য তেল, চিনি, চাল, মশলা, দুধ, এই সমস্ত সিন্ডিকেটের হোতা হচ্ছে এই মূল হোতা হচ্ছে এই মেঘনা। হাসিনার আমলে এই 3টা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে। দেখেন, প্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল এর অনুমতি পায় 2016 সালে। এই যে দেখেন, হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় মোস্তফা দরিদ্র অসহায় মানুষের জমি অবৈধভাবে দখল করে, এমনকি গ্রামের সমস্ত মানুষকে উৎখাত কইরা সেইখানে বসবাসকারী লোকজনকে বসত বাড়ি ভিটামারি থেকে উচ্ছেদ করে দেয়। এই দখলের কাজে তাকে সাহায্য করে শামীম ওসমান, বিবি আরুন, বেনজির। এমনকি এইখানে ইন্ডিয়ান কোম্পানির অভাব নাই। এই অর্থনৈতিক অঞ্চলে রয়ের আর একটা ওয়ার্কিং স্টেশন এইটা, বুঝেছে? দেখেন হর্ষবর্ধন সিংলা তার অনুষ্ঠানে। আর এখন অঢেল টাকা দিয়া রাজনৈতিক নেতাদের কিনা ফেছে। হাসিনার পতনের সাথে সাথে মাফিয়া মোস্তফা সোশ্যাল মিডিয়া, ইউটিউবে এবং তার গ্রুপের ওয়েবসাইট থেকে হাসিনার সাথে তার গভীর প্রেমের ছবিগুলো, ভিডিওগুলো মুছে ফেলেছে। তবে আমরা বিভিন্ন উৎস থেকে কিছু সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এইটা মোস্তফা কামালের ছোট ভিডিও ক্লিপগুলো দেখেন না, যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয় যে তার উত্থান জয় বাংলার সৈনিক হওয়ার কারণেই হয়েছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল। তার মতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির ক্ষমতা লাভের যে সম্ভাবনা, এটা যত প্রকট ছিল, যত সহজ মনে হতো এবং যেভাবে বিএনপির কোটি কোটি নেতাকর্মী আশায় বুক বেঁধেছিল আগস্ট সেপ্টেম্বর মাসে, সেটি ক্রমশ ফিকে হতে শুরু করেছে। দেশেও অনেক রকম জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে,
জনগণের মধ্যে এবং একই সঙ্গে সরকারের সঙ্গে। আবার বিদেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে কূটনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশ নিয়ে ইদানিংকালে পশ্চিমারা যে আতঙ্ক অনুভব করছে, সেই আতঙ্কের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে পুরনো ঘা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং এই কাজগুলো এতটা সুকৌশলে করা হচ্ছে বিএনপিকে পচানোর জন্য, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিএনপিকে বিভ্রান্ত করার জন্য। এবং যারা করছে তারা খুবই সফল হচ্ছেন। আর সেই সফলতার কারণে বিএনপির ক্ষমতা লাভ, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, এই সম্ভাবনাগুলো ক্রমশ দুর্বোধ্য, জটিল হচ্ছে এবং দূরে সরে যাচ্ছে সম্ভাবনাগুলো। আর এই সম্ভাবনার পথে হিমালয়ের মতো দুর্লগ্ন পাহাড় তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ অলমোস্ট সবাই বুঝতে পেরেছেন টপ টু লো, কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী এখন পর্যন্ত তাদের হুঁশ হয়নি। ফলে তারা মনের আনন্দে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমার যে নির্বাচনী এলাকা, সেখানে দেখলাম বিএনপির যারা নেতাকর্মী ছোট্ট একটা হাট দখলের জন্য বিএনপির দুটো গ্রুপ, দুটো কমিটি, দুটো গ্রুপ, তারা মারামারি করে, কাটাকাটি করে, সেখানে বোমা ফাটিয়ে তারপরে ওই অঞ্চলে যে ঘটনাটা কখনো ঘটেনি, গলাচিপে 10 মিনিটে একটা হাটের ইজারা নিয়ে এরকম গণ্ডগোল কখনো ঘটেনি, সেই ঘটনা ঘটেছে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যারা ওই এলাকার বিএনপির একেবারে বাপ এবং মা, কমিটি এবং রাজনীতির, তারা এই ঘটনার সঙ্গে কম বেশি সবাই জড়িত। তো এরকম আমি আমার এলাকার কথা বললাম। আপনারা তো জানেন যে আমি শুধুমাত্র একবার ইলেকশন করেছিলাম। বিএনপির কোনো কমিটির সঙ্গে বা স্থানীয় রাজনীতির সঙ্গে বা জাতীয় রাজনীতির সঙ্গে আমার ঠিক ওরকম সম্পৃক্ততা নেই। এই দলের একজন সাবেক মনোনয়নপ্রাপ্ত লোক হিসেবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য, ওটা আমি আমার লিখনি দ্বারা, কাগজ কলম দ্বারা, আমি আমার কর্ম দ্বারা করার চেষ্টা করি। তো ওখানে, অর্থাৎ আমার নির্বাচনী এলাকাতে যে ঘটনাগুলো ঘটছে বা বিএনপির যে লোকজন যে ঘটনাগুলো ঘটাচ্ছে, সেখানে আমি আসলে আগস্ট মাসের পরে, মানে 2018 সালের নির্বাচনের পরে আমি আসলে এলাকাতে যাইনি। কেন জানি? ওখানে বিএনপির একেবারে স্পষ্টত 3টি শক্তিশালী গ্রুপ রয়েছে। এই 3টি শক্তিশালী গ্রুপ যখনই আমি প্রার্থী হিসেবে যাব, তারা সবাই আমাকে কাছে পেতে চাইবে, অথবা তারা যে গ্রুপটি আমার কাছে পেতে চাইবে তার প্রতিপক্ষ আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য সেই যে 2018 সালে নির্বাচন করে আসার পরে আমি আর সেখানে যাইনি, এখন পর্যন্ত যাইনি, এই আগস্ট মাসের পরেও যাইনি। এবং এই যে বিএনপির যে সমস্যাটা, আমার নির্বাচনী এলাকার যে সমস্যাটি, এই সমস্যাটি আজকের নয়, এটি বলতে গেলে সেই 2008 সন থেকে আমি দেখে আসছি। 3টি গ্রুপ সেখানে এই কমিটি বাণিজ্যের সাথে জড়িত, এবং একটা কমিটি পাওয়ার জন্য সে 2008-9 সনেও দেখা গেল 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে শেষে উপজেলা বিএনপির সভাপতি হওয়ার জন্য অনেক লোক বড় বড় নেতাদের পিছনে ঘুরেছে 2008 সনে। তো আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন ওনারা আসলে বিরোধ করতে পারেননি। আমি এই জিনিসগুলো কখনোই প্রশ্রয় দিতাম না, আওয়ামী লীগের লোকদের মধ্যেও দিতাম না, বিএনপির মধ্যেও দিতাম না। ফলে তারা কিন্তু সবাই আমাকে ভালোবাসতেন। কিন্তু যখন আমি বিএনপির প্রার্থী হয়ে গেছি, তখন সঙ্গতের কারণে সেখানে তাদের সেই ভালোবাসাটা আর থাকেনি। যারা আমার কাছে এসেছে তাদের প্রতিপক্ষ আমার শত্রু হয়ে গেছে। এবং নির্বাচনের সময় যা কিছু হয়েছে আমার এলাকাতে, মানে আমার বিরুদ্ধে তার একটা বিরাট অংশ এই বিএনপির লোক, তারা গিয়ে আওয়ামী লীগের লোকের সাথে মিশে এই কাজগুলো করেছে। কিন্তু আওয়ামী লীগ আগেভাবে এই কাজগুলো করেনি। পরবর্তীতে যখন আমি এই জিনিসগুলো বুঝতে পারলাম, নির্বাচনের পরে আমি বুঝতে পেরেছি, তখন আমার সতর্ক হওয়া ছাড়া কোনো উপায়
নেই। আর যেহেতু আমি বিএনপির কোনো দায়িত্বপূর্ণ পদে নেই, কমিটিতে নেই, আর বরিশাল বিভাগ বা পটুয়াখালী জেলা, যদিও বরিশাল বিভাগের পুরো বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি বলতে গেলে আমার মুখস্থ। এখন দলের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা যখন কোনো একটা বিষয়ে জিজ্ঞাসা যদি না করেন, যেটা আমি কখনোই করি না, যে কাউকে অযাচিতভাবে গিয়ে তাকে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, এটা আমি কখনোই করি না। এটা খুব সস্তা একটা জিনিস। বুদ্ধি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। এটাকে আমি কারো কাছে কখনো বিনা প্রয়োজনে বা তার দরকার নেই এরকম জায়গাতে গিয়ে স্বপ্রণোদিত হয়ে কখনোই আমি কাজগুলো ছোটকাল থেকে করি না, এমনকি আমার নিজের পরিবারের সঙ্গেও করি না। যার যার মতো চলে। বিএনপির অনেক বড় বড় নেতা বিভিন্ন বিষয়ে পরামর্শ চেয়েছেন, এখনও চান, হয়তো তাদের আন্তর্জাতিক বিষয় নিয়ে, জাতীয় বিষয় নিয়ে, প্রতিপক্ষের বিষয় নিয়ে। কিন্তু আমার যে এলাকাতে কি সমস্যা, পটুয়াখালী জেলাতে কি সমস্যা, বরিশাল বিভাগে কি সমস্যা, একথা বিএনপির কোনো মানুষ আমাকে কখনো জিজ্ঞাসা করেন। ফলে কি হলো, বিএনপির এই যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত, আমাদের বিভাগ শুধু নয়, আমি এইভাবে বললাম আমার কথা যে এরকম আমার মতো অনেক লোক আছেন যারা সমস্যার সমাধান করতে পারেন, সমাধান সম্পর্কে জানেন, সাহায্য করতে পারেন, কিন্তু দল তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেনি। ফলে ওই জায়গাগুলো এক একটা জ্বলন্ত চিতার মতো বা ফুটন্ত আগ্নেয়গিরি লাভার মতো টকবক করে ফুটছে। তো ওই নেতাকর্মীরা এখন যে ফুটছে এবং উল্লাস করছে, যেটি আওয়ামী লীগ জমানাতে শূন্য ছিল, তারা পালানোর জন্য সবসময় ব্যস্ত ছিল। এখন তারা 3 হাতে, 4 হাতে, 5 হাতে মশাল নিয়ে তারা ঘুরছে। তো এই যে বিএনপির জন্য যে জটিলতাগুলো তৈরি হয়ে গেছে, এটা বিএনপির কেন্দ্রীয় নেতারা বুঝতে পারছেন, কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী তারা বুঝতে পারছেন না। তারা মনে করছেন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে, কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তাদের তালিকা করছে এবং যখন অপারেশন আনবে 10 মিনিট সময় তারা পাবে না, পালানোর সময় তারা পাবে না। এই জিনিসটি তাদের মাথার মধ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনেকেই বলেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন, কিন্তু তাদের মাথার মধ্যে এটা ঢোকানো যাচ্ছে না। পুলিশ যে ওসি পুলিশ এখন আওয়ামী লীগের লোকদেরকে কিভাবে প্রাধান্য দিচ্ছে দেখেন। 15 বছর তারা কিভাবে সেলুট দিয়েছে, সেই লোকদেরকে, বড় বড় নেতাদেরকে এখন কিভাবে কোর্ট কাছারিতে হাজির করা হচ্ছে, লাথি, গুঁতো, কিল, ঘুষি, জনগণের হাতে ছেড়ে দিয়ে ইচ্ছে করে এই কাজগুলো করানো হচ্ছে না, সেগুলো কিন্তু বলা যাচ্ছে না। তো একইভাবে পুলিশ যে নিশ্চুপ আছে, মিলিটারি যে নিশ্চুপ আছে, এবং তারা যে তৃণমূল এই ধরনের কর্মকাণ্ড করতে প্রশ্রয় দিচ্ছে, কুরবানির আগে যেভাবে পশুকে খুব সুন্দর করে খাওয়ানো হয়, গলায় ছুরি চালানোর আগে, ঠিক ওইরকম একটা সুযোগ তাদের জন্য করে দিয়েছে। এবং সেই শোতে তারা গা ভাসে যে যার মতো করে ফেলেছে। এবং তার একটা নমুনা অতি সম্প্রতি দেখতে পেয়েছেন যে উপদেষ্টা জনাব মাহফুজ তিনি বলেছেন যে 1 চুল ছাড় দেওয়া হবে না, আমাদের সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট রেডি, কারা চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, কারা কী কাজ করেছে, সব কিছু আমাদের হালনাগাদ করা আছে এবং আমরা যে কোনো সময় অপারেশনে যাব। অর্থাৎ পুরো পরিস্থিতি ঠান্ডা করতে তাদের একটা সময়ও লাগবে না। ফলে কি হচ্ছে, বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য প্রধান যে বাধা সেটি হলো এই যে নেতাকর্মীদের অবুঝ মন, নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল লোভ লালসা। উচ্ছৃঙ্খল বললাম এই কারণে যে কোনো মানুষই লোভ লালসার ঊর্ধ্বে নয়, প্রয়োজন এর জন্য সবাই সব কাজ করে, কিন্তু শৃঙ্খলতার মধ্যে থেকে, নিয়ন্ত্রণের মধ্যে থেকে এই কাজটি করলে খুব বেশি সমালোচনা হয় না। কিন্তু এটি যখন বিশৃঙ্খল অরাজকতার মধ্যে এই ঘটনা ঘটে, নিজেরা বোমাবাজি করে, নিজেরা মারামারি করে, সেটা ঝুট নিয়ে হোক, বাজার ডাক নিয়ে হোক বা অন্য যে কোনো কর্মকাণ্ড নিয়ে হোক, এটি তখন দুর্গন্ধ ছড়াতে থাকে। সেই কাজটি এখন বিএনপির জন্য সবচেয়ে বড় বাধা নির্বাচনের পথে। এর কারণ হলো নির্বাচন সম্পর্কে মানুষের যে আগ্রহ ছিল বা থাকে, এখন তারা বলছে যে নির্বাচন হলে তো এরাই আসবে, এরা তো এখন যে কাজ করছে এর 10 গুণ কাজ করবে, তো এদেরকে নিয়ে লাভটা কি? এই যে কথাগুলো তৈরি হচ্ছে, হঠাৎ করে কেন মানুষ
এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য চাচ্ছে। এটা তো বিএনপির লোকজনদেরকে বুঝতে হবে। এটা কেবলই যে সাজানো নাটক বা ইউনূসপন্থীরা যে একটা ভাইব তুলছেন, এটা কেবলমাত্র সেই ঘটনা নয়। এর পেছনে গণতন্ত্র সম্পর্কে, আন্দোলন সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, বিএনপি সম্পর্কে একটা যে নেতিবাচক আবহাওয়া তৈরি হয়ে গেছে, সেই সুযোগে মানুষ বলছে যে না, আমরা তো আওয়ামী লীগকে দেখলাম। আবার বিএনপি কি করবে না করবে, আমরা মনে করেছিলাম যে বিএনপি সে 2006 থেকে আজ অবধি এত কষ্ট করেছে, তাদের হয়তো হুঁশ ফিরেছে, তারা হয়তো এই কাজ করবে না। ও মা, ওরা 15 বছরে যা কিছু করেছে, এরা তো সেই 3-4 মাসের মধ্যে তার পুরোটাই কুল্লো খালাস করে দিয়েছে। তো কাজে এটা হবে না, এর চেয়ে যেভাবে আছে সেভাবেই চলুক না, দুবেলা কম খাবো কিন্তু ঝামেলা মুক্ত থাকবো। তো এই যে ভাইবটা তৈরি হচ্ছে, এটাই হলো বিএনপির ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় বাধা। আর এটা দূর করার জন্য নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করা, কমিটিগুলো নিয়ন্ত্রণ করা এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মাঠ জরিপ করে যারা তাদের দলের নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া। আমি ঢাকার দুটো এলাকার কথা বলি, যেমন ধরুন ধানমন্ডি, নিউ মার্কেট, নীলক্ষেত, কলাবাগান, জিকাতলা, যে এলাকায় আমি বসবাস করি, এর সঙ্গে কাঁঠাল বাগান, হাতির ঝিল না, হাতির পুল। তো বসুন্ধরার সামনের যে সোনারগাঁ রোড আছে, সেখান থেকে শুরু করে একেবারে 32 নম্বর পর্যন্ত, ওখান থেকে সুবহানবাগ থেকে 27 নম্বর পর্যন্ত যান। মোহাম্মদপুরের আগে, মোহাম্মদপুর আলাদা এলাকা। তো এই যে বিশাল এলাকাতে কারা চাঁদাবাজি করছে, কারা মাস্তানি করছে, কারা গন্ডগোল করছে এবং ওই এলাকার মানুষের জীবন মানে কিভাবে তছনছ হয়ে গেছে এবং তারা কিভাবে লোক মুখে সবাই বলা বলি করছে আগেই ভালো ছিলাম, এই বিষয়গুলো আপনি অবহেলা করতে পারেন না। ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা ধানমন্ডি, সেখানে যদি এই অবস্থা হয় তো অন্য জায়গায় কি হবে? এরপর আরেকটা এলাকাতে আসেন, হাতির ঝিল, বেগুনবাড়ি, তেজগাঁ শিল্প এলাকা, গুলশান লিংক রোড হয়ে পুলিশ প্লাজার ওই জায়গা থেকে শুরু করে একেবারে সেই বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত, এর মধ্যে মগবাজার। এটা হলো একটা সন্ত্রাসের আঁকড়া এবং এখানে চাঁদাবাজি, খুন, রাহাজানি থেকে শুরু করে ধর্ষণ, এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে হয় না। এর মধ্যে কারণ বাজার তো অবশ্যই আছে। দৈনিক 10 কোটি টাকা আওয়ামী লীগ জমানাতে এখান থেকে আদায় হতো, এই পুরো এলাকা থেকে, এবং এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। এখন সেই নিয়ন্ত্রণ, ডেইলি দৈনিক 10 কোটি টাকার এই নিয়ন্ত্রণ কার হাতে, কাদের হাতে? তাদেরকে কেন জনগণ ভোট দিতে যাবে বলেন তো? ওই লোকগুলোকে যদি আবার মনোনয়ন দেওয়া হয়, ওই লোকগুলো যদি ভোট চাইতে যায়, ওই লোকগুলো যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে, শহীদ জিয়ার আদর্শের কথা বলে, আপনার কি মনে হয় খুব সহজে এই নির্বাচনে যেভাবে বিএনপি আশা করছে আর এমনি লোকজন দলে দলে এসে ছিল পিটিয়ে দেবে? এই বিষয়গুলো সুরাহা করতে হবে আগে। আর এগুলো যদি বিএনপি সুরাহা করতে না পারে, এই বাধাগুলোই নির্বাচনের পথকে পিচ্ছিল করবে, নির্বাচনের পথে এবং ক্ষমতা আসার পথে বাধা, পাহাড় সমান বাধা তৈরি করবে। এই গেল এক। 2 নম্বর হলো যে দলের সুপ্রিম নেতা হিসেবে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব, প্রেসিডেন্ট হবেন যাকে বলা হয় বেগম খালেদা জিয়া। এইরকম একটা ভাইব প্রথম থেকে তোলা হচ্ছিল। তো জনাব রিজভী সাহেব বলেছেন যে এটা হয়তো কারো ব্যক্তিগত মতামত হতে পারে বা আবেগের বশবর্তী কেউ এই কথা বলতে পারে, কিন্তু এই ব্যাপারে আমাদের দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এই কথা তিনি কেন বললেন? এই গেল এক। আর বিএনপিতে তারেক রহমান সাহেবের বাইরে বিকল্প কেউ প্রধানমন্ত্রী হবেন, এটা বিএনপি নেতাকর্মীরা কল্পনাই করতে পারে না। ভারতে যেমন দেখা গেল সোনিয়া গান্ধীর পরিবর্তে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন, সবাই মেনে নিয়েছে। এখানে ডক্টর মঈন খান, যদি মনমোহন সিংয়ের কথা চিন্তা করেন, মঈন খান প্রধানমন্ত্রী হতে পারেন। তারপরে আপনি যদি অন্য লোকের কথা চিন্তা করেন যে এর বাইরে মির্জা ফখরুল সাহেব হতে পারেন,
কিন্তু সেই জায়গাগুলোতে যে বিরোধ, সেই জায়গাগুলোতে যে সম্ভাবনা, ভোটের মাঠকে শক্তিশালী, বা সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হতে পারেন এখন যিনি আছেন, নিঃসন্দেহে তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, শারীরিকভাবে সক্ষম, চমৎকারভাবে কথা বলেন এবং খুব ভালো পড়াশোনা করেন। আমি তো তার কয়েকটি বক্তব্য দেখলাম। ভারতে যাওয়ার আগে তার যে বক্তব্যগুলো তিনি দিতেন প্রেসের মাধ্যমে, সেই সময়টিতে তিনি সমালোচনা হতো যে তিনি উত্তরাতে যেখানে থেকে এই বক্তব্যগুলো দিতেন, সেই তুলনায় ইদানিংকালে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এটি হাজার হাজার গুণ শ্রেষ্ঠতর, অনেক পরিকল্পিত, এবং এটার জন্য একটা বক্তব্য দেওয়ার জন্য তিনি যথেষ্ট চিন্তা করেন, ধীর স্থিরভাবে দেন এবং পড়াশোনা করে তিনি এই কাজগুলো করেন। এবং বাস্তবিক অর্থে তার এই যে প্রেস ব্রিফিংগুলো আমি দেখছি, বিশেষ করে সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন, তারপরে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করার পর তিনি তিনবার প্রেসের সামনে এসেছেন। তার এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয়েছে যে নিকট অতীতে আওয়ামী লীগ বিএনপির কেউ দিতে পারেন। ধরুন তাকেই আপনি প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, কিন্তু এটা আপনাকে আগে ঘোষণা দিতে হবে। তো আগে ঘোষণা দিলে সেই জিনিসটির এক ধরনের প্রতিক্রিয়া হবে এবং এটা বিএনপির জন্য ইতিবাচক হবে। আদারওয়াইজ বিএনপি 100% ধরে নেবে জনাব তারেক রহমান সাহেবই আগামী দিনের প্রধানমন্ত্রী। এটা হল বাস্তবতা। এখন আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান সাহেবের যে একটা পোর্ট্রেট, সেই পোর্ট্রেটটা তো দেশ বিদেশে তৈরি করতে হবে। তাকে দেখে যেন মনে হয় তিনি দেশের নায়ক। তাকে দেখে মনে হতে হবে যে তিনি প্রিন্স অফ বাংলাদেশ বা কিং অফ বাংলাদেশ, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তার কথাবার্তা, তার বন্ধুবান্ধব, তার আচরণ, তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সবই ওই পর্যায়ের হতে হবে। যেমন ধরুন ইমরান খান কিংবা ধরুন বেনজির ভুট্টো, আপনি তাদের পোর্ট্রেটগুলো আঁকার চেষ্টা করুন। কিন্তু দেখুন রাহুল গান্ধী এখনো পর্যন্ত তাকে কিন্তু দেখে প্রধানমন্ত্রী মনে হচ্ছে না, ফলে কংগ্রেস কিন্তু আগাতে পারছে না। এখন তারেক রহমান সাহেবের ব্যাপারে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে আসলে বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী জনাব তারেক রহমান সাহেব কিনা, এবং তাকে যদি প্রধানমন্ত্রী করা হয় তাহলে এখন তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন তার 99.99% কর্মকাণ্ড তাকে বাদ দিতে হবে। তিনি হর রোজ ভিডিওতে কথা বলছেন দলীয় নেতাকর্মীর সঙ্গে। তিনি তৃণমূলের একেবারে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের সাথে কথাবার্তা বলছেন। এটি সংগঠন চালানোর জন্য ওকে আছে, ঠিক আছে, বা এটা চমক হতে পারে, ম্যাজিক হতে পারে, কিন্তু এটি মূলত বিএনপির চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাজ নয়। বিশাল একটা দল, তিনি কেন ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলবেন? তিনি বড় জোর বিভাগীয় নেতাদের সঙ্গে কথা বলতে পারেন, সাংগঠনিক সম্পাদক পর্যায়ে লোকের সাথে কথা বলতে পারেন। তো তিনি যখন এরকম তৃণমূলে চলে যাচ্ছেন তখন লোকজন তাকে খুব সস্তা মনে করছে, অ্যাভেলেবল মনে করছে, আর তার যে প্রধানমন্ত্রী হিসেবে যে ভাবমূর্তি, ওই ভাবমূর্তিটাকে ছোট করে দিচ্ছে। এই জন্য দলীয় যে কর্মকাণ্ড তাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সবার আগে তার পোর্ট্রেট তৈরি করতে হবে। ইয়াস, হিজ প্রাইম মিনিস্টার। তার এই কর্মকাণ্ডগুলো তিনি যেগুলো করছেন অ্যাভেলেবল, সেগুলো দরকার নেই। তিনি শুধু সিদ্ধান্ত দিবেন, পলিসি দিবেন, এবং যারা পলিসি মেকার তিনি কেবল তাদের সাথে বৈঠক করবেন। এমনকি কার্যনির্বাহী বৈঠকেও তার উপস্থিতিটা আমার কাছে প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে উল্লেখযোগ্য মনে হচ্ছে না। তার বৈঠক সর্বোচ্চ প্রেসিডিয়াম মেম্বার যারা রয়েছেন, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যেটিকে বলা হয়, তো তাদের সঙ্গে তার বৈঠক হতে পারে। বড় জোর যারা সাংগঠনিক সম্পাদক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হতে পারে, আর মাঝে মধ্যে পাবলিক অ্যাড্রেস হতে পারে। এর বাইরে এভরিডে 4-5টা মিটিং করা, বৈঠক করা, কথাবার্তা বলা, এটাকে প্রধানমন্ত্রী পোর্ট্রেট থেকে তাকে নামিয়ে আনা হচ্ছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে আমেরিকার সঙ্গে তার যে সম্পর্কটা, এটা আমি শুধু বললাম, ইঙ্গিত দিলাম, এটা স্বাভাবিক নেই।
এটা রিভার্স অবস্থায় আছে, এটাকে ঠিক করতে হবে। 3 নম্বর হলো যে জামাতের সাথে তার সম্পর্কটা একেবারে অ্যাসার্টেন করতে হবে। জামাতের মধ্য থেকে যে বিএনপির দূরত্ব তৈরি হয়েছিল, এই দূরত্বের কারণে ভারত এবং আমেরিকা এগিয়ে এসেছিল। তারা সম্পর্ক করেনি, কিন্তু তারা অপেক্ষা করছিল যে ঠিক আছে, তারা যদি ক্ষমতা আসে আমরা মেনে নেব। কিন্তু যেই মুহূর্তে জামাতের আমিরের সঙ্গে তাদের একটা লন্ডনের বৈঠক হলো, ওই মুহূর্তের মধ্যে পশ্চিমাদের যে সেই যে অতীতকালের আনসারুল্লাহ বাংলা টিম, বাংলা ভাই, তারপরে শেষে রমনার বটমূলে সেই উদিসির অনুষ্ঠানে হামলা, সারা দেশে একসঙ্গে বিচারালয়গুলোতে বোমা হামলা, জামাত বিএনপির সরকারের সেই সময়টাতে জঙ্গিবাদ, এই টোটাল জিনিসগুলো আবার সামনে চলে আসছে। সামনে চলে আসার পরে পশ্চিমারা আমরা তাদেরকে যত মনে করি এত বুঝে, আসলে তারা আমাদের চাইতে বেশি গুজবে বিশ্বাস করে, তারা কান কথা বেশি শুনে, যাদের দেখে মনে হয় যে তারা সব কিছু ম্যাটিকুলাসলি করে। নট লাইক দ্যাট। আপনি চিন্তা করেন যে তারা মনে করে যে, এখনো তারা মনে করে পশ্চিমারা যে দালাই লামাকে দিয়ে তারা চীনে পৃথিবীতে একটি রাষ্ট্র গঠন করতে পারে। বোকার স্বর্গে মানে তারা এখনো হরমুজ প্রণালীর নিয়ে, তারপর শেষে তাইওয়ান নিয়ে তাদের যে সিদ্ধান্ত, এটি বাস্তবসম্মত নয়। তারা এখনো সূচিকে ক্ষমতায় বসানোর জন্য নোবেল পুরস্কার দিয়েছে। সূচিকে দালাই লামাকে নোবেল পুরস্কার দিয়েছে, তো সূচিকে নোবেল পুরস্কার দিয়েছে, তাকে এখন জেলখানায় আটকা রাখা হয়েছে। সূচির জীবনটা শেষ, তাকে ক্ষমতায় বসানোর জন্য দরকার হলে মায়ানমারকে টুকরা টুকরা করে দেবে, যুদ্ধ লাগিয়ে দেবে। এখন যে যুদ্ধ চলছে এটাকে আরো জটিল করবে। এটা মায়ানমারের এই অঞ্চলের রাজনীতিতে বাস্তবসম্মত নয়। তারা পাকিস্তানে মালালা ইউসুফজাই, তাকে ভবিষ্যৎ বেনজির ভুট্টো বানানোর জন্য প্ল্যান করে বসে আছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বাংলাদেশকে আগামী 20 বছর তারা একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছে। ফলে পশ্চিমাদের আপনি সব জিনিসগুলো বাস্তবসম্মত না, এই জায়গাগুলো বিএনপিকে বুঝতে হবে, এবং সেখানে কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা বিএনপির লোকজন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ইটস নট সিইজি। এই বিষয়গুলো যদি বিএনপি শোনেন, অনুধাবন করেন, গ্রহণ করেন, হয়তো তাদের কোনো উপকার হলেও হতে পারে। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।